হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে আলোচনা শুরু করেছিলাম অর্ধপরিবাহী অধ্যায় ইউনিট 9 এ। তো সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো আগের ভিডিওতে আমরা যে আলোচনা করেছি প্রায় বেশিরভাগই পূর্বপাঠের আলোচনা বলতে পারো। তো নতুন যে টপিকটা আলোচনা করব আমরা এই ভিডিওতে সেটা হচ্ছে হোল, বা যাকে আমরা গর্ত বলি নরমাল ভাবে। এটা ইলেকট্রনের যে বিপরীত কণা, একটা বাস্তব কণা নয়, এর উৎপত্তি, এর অভিমুখ, গতির অভিমুখ, এই সংক্রান্ত আলোচনা এবং কঠিন পদার্থের ক্ষেত্রে যে পটির ধারণা অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা পটি এবং পরিমাণ পটি, সেই সংক্রান্ত আলোচনা আমরা এই ভিডিওতে করব। এবং সেখান থেকে যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়েছে সেজন্য, সেটা হচ্ছে পরিমাণ পটি এবং যোজ্যতা পটির ধারণা প্রয়োগ করে কিভাবে অন্তরক, পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে আমরা বিভাজনটা কিংবা পার্থক্যটা বুঝবো। তো সবচেয়ে প্রথম আলোচনা শুরু করা যাক এই হোল বা গর্ত। এটা অনেক ক্ষেত্রে কনসেপচুয়াল প্রবলেম হয় অনেকেরই। আমি একটা সিম্পল ভাবে বলতে চাইছি, এখন এই রুমে আলো আছে, তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এই রুমটায় অন্ধকার নেই। আর যখন অন্ধকার থাকবে আমরা বলবো এই রুমে আলো নেই। তো এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক কিভাবে হোলের রিপ্রেজেন্টেশনটা এইভাবেই, ইলেকট্রনের অ্যাবসেন্স কিংবা ইলেকট্রনের ঘাটতি। তো ইলেকট্রন একটা নেগেটিভ আধানযুক্ত কণা, তার ঘাটতি অর্থাৎ সেখানে সে নেই, সেখানে সে বিলুপ্ত হয়েছে। তার মানে সেখানে পজিটিভ আধানের কথা ভাবতে পারি। আশেপাশে ইলেকট্রনের পৃথিবী ভাবা হয়, 5টা ইলেকট্রন আছে সাপোজ, এখানে একটা ইলেকট্রন সেখান থেকে চলে গেছে স্থান ছেড়ে। 4টা ইলেকট্রনের 5টার মধ্যে একটা চলে গেছে, বাকি 4টা ইলেকট্রন ভাবতে পারে যে সেখানে কোনো ধনাত্মক আধান আছে, যেহেতু একজন মিসিং, ঋণাত্মক পরিমাণটা কমেছে। তো এই জিনিসটা আমরা হোল বলে থাকি। আর মাথায় রাখবে, হোল কোনো বাস্তব কণা ইলেকট্রনের মতো নয় যে তার আমরা গড় মাপবো কি তাকে কোনো পরীক্ষা দিয়ে আবিষ্কার করবো, তা নয়। এটা শুধু ধারণা, যেটা আমাদের বুঝতে সাহায্য করে, মানে অর্ধপরিবাহী ধারণা পেতে কিংবা প্রবাহ মাত্রা সম্বন্ধে যে নিউট্রালাইজেশন ব্যাপার, যে প্লাস আছে মানে মাইনাস থাকবে, পার্টিকেল আছে মানে অ্যান্টিপার্টিকেল থাকবে, সেই ধারণাটা কিন্তু কমপ্লিট করে এই হোলের ধারণা। তো কিভাবে হোলের ধারণাটা আমরা ক্লিয়ার করতে পারি? সাপোজ আমরা একটা, তোমরা বইতেও দেখতে পারো 914 পেজে তোমাদের রয়েছে 1.4 এ। সাপোজ আমি একটা সিম্পল ভাবে বলতে চাইছি, এইখানে একটা ইলেকট্রন আর এইখানে তারপরে আরেকটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আমি একটা পরমাণু ধরেই বলছি আর কি, বহিষ্ঠ কক্ষপথের কথাই বলছি। তো কোনোভাবে এই ইলেকট্রনটা স্থান ছেড়ে এইখানে চলে গেল। ঠিক আছে, আমি কাজ করি, এটাকে চলে গেল, তাহলে এই স্থানটা কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। তাহলে এইখানে একটা ইলেকট্রন ছিল, কোনো কারণে এখান থেকে বেরিয়ে এখানে চলে গেল, তার মানে ফাঁকা হয়ে গেল। এই যে ফাঁকা হয়ে গেল, এটা নেগেটিভ ছিল, এটা ফাঁকা হয়ে গেল, এটাকে আমি আরেকটা, এই ফাঁকা স্থানকে এটাকে পজিটিভ হিসাবে ধরতে পারি। অর্থাৎ একেই বলতে পারি আমরা হোল, একেই বলবো হোল। তাহলে হোল বাস্তব কণিকা আমি আগে বলেছি, শুধুমাত্র ইলেকট্রনের ঘাটতি। তাহলে হোলের সবচেয়ে সহজ ভাবে বলা যেতে পারে যে যোজ্যতা পটিতে সাপোজ ধরো এইখানে ইলেকট্রন ছিল, শক্তি পেয়ে সে বেরিয়ে চলে গেছে, সে এখন পরিবহন ইলেকট্রনের মতো হয়ে গেছে, কি পরিবহন ইলেকট্রন হয়ে গেছে। এই যে স্থান ফাঁকা, এই ফাঁকা স্থান, একেই আমরা বলবো হোল, যেহেতু ইলেকট্রনের এটা ঘাটতি। তার মানে ইলেকট্রনের ঘাটতিই হচ্ছে হোল। এটাই আমরা সংজ্ঞা হিসেবে প্রকাশ করবো একটু পরে। এবারে সাপোজ ধরো আমি আরেকটা পরমাণু অঙ্কন করলাম, সেইখানে এরকম দুটো ইলেকট্রন রয়েছে। যেহেতু এখান থেকে একটা ইলেকট্রনের স্থান ফাঁকা হয়ে গেছে, তাহলে সাপোজ এইখান থেকে ইলেকট্রন এলো, এই ফাঁকা স্থানটাকে পূরণ করলো। যখনই এখান থেকে, এটা যদি আমি এ বলি, এটা যদি বি বলি, তাহলে বি থেকে এ তে যখন এই ঘাটতিটা পূরণ হলো, তখন স্বাভাবিকভাবে এইখানে একটা ঘাটতি সৃষ্টি হবে। তো এরকম তো চলতে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি ইলেকট্রন এবং হোল, ঠিক আছে, ইলেকট্রন এবং হোলের কথা, ইলেকট্রনের যতগুলো ঘাটতি ততগুলোই কিন্তু হোলে সেইখানে আসা, যতগুলো ইলেকট্রন এখান থেকে বিলুপ্ত হচ্ছে ততগুলোই হোল আসছে। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে
ইলেকট্রনের ঘনত্ব, অর্থাৎ আমি n দিয়ে বোঝাচ্ছি, কেন নেগেটিভ, আর হোলের ঘনত্ব যেহেতু হোল হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, আর তাকে আমি p দিয়ে বোঝালাম অর্থাৎ পজিটিভ। তাহলে ইলেকট্রন নেগেটিভ আর p পজিটিভ, এই দুটোর সংখ্যা ঘনত্ব সমান। কেন সমান সেটাও বলছি। যতটা ইলেকট্রন ফাঁকা হলো ততটাই হোলের সৃষ্টি হলো, অর্থাৎ ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেল, তখন হোল চলে এলো। এবার আমাদের সিলেবাসে বলা রয়েছে ইলেকট্রন এবং হোলের গতি যে বিপরীত সেটা আমরা কি করে বুঝবো, অর্থাৎ হোলের গতির অভিমুখ সেটা বোঝার উপায় রয়েছে। কিভাবে, একটু ঠান্ডা মাথায় আমাদের কিন্তু ভাবতে হবে। এইখানে ইলেকট্রনের অ্যাবসেন্স, হোল এসে সেখানে ভরাট করলো। তাহলে একটু ভেবে দেখো, যেখানে ফাঁকা হয়ে গেল আমি ভাবতে পারি এই ইলেকট্রন আবার সেখানে কি পূরণ করবে, কিংবা অন্য কোনো ইলেকট্রন এসে পূরণ করবে। আমি যে দুটো পরমাণু রেখেছি সেজন্য সেই দুটোর কথাই বলছি। তার মানে দেখো, হোল এখান থেকে এখানে এলো এই ঘাটতি পূরণ করতে, আর ইলেকট্রন এখান থেকে এখানে এলো। তার মানে কি বলতে পারি, এটা যদি হোলের অভিমুখ হয় তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনের অভিমুখ। বইতে দেখবে তোমাদের একটা ব্লু কালারে হোলের গতি দেখানো রয়েছে, ব্লু কালারে, আর ইলেকট্রনের যেটা দেখানো রয়েছে সেটা রয়েছে রেড কালারে দেখানো রয়েছে। কেন না, তারা বলছে এই কারণে, যেহেতু এইখানে ইলেকট্রন ছিল, ভেবে দেখো বইয়ের সাথে যদি মিলিয়ে পড়তে যাও, বই অনুসারে হচ্ছে এইখানে যেহেতু ইলেকট্রন ছিল আগে, মনে করো দেখো ইলেকট্রন এখানে চলে এলো, ঠিক আছে, এখানে ফাঁকা হয়ে গেল, একটা হোল হয়ে গেল, ঠিক আছে। তাই তারা বোঝাচ্ছে যে এটা হোলের গতি বলে। তোমরা দেখবে সেখানে, সরি আমি উপরটা বলছিলাম, এইটা যেটা রয়েছে এইটা কালার তোমাদের বইতে সরি রয়েছে সেটা হচ্ছে রেড রয়েছে। তাহলে তোমাদের বইতে এটা যেটা রয়েছে এইটাই হচ্ছে ইলেকট্রনের, আমি তোমাদের বইয়ের সাথে মিলিয়েও দিচ্ছি, কোনো কনফিউশন থাকবে না তোমাদের। আমি আবার বলছি, এইখানে ইলেকট্রন ছিল, সেই যে এখানে ফাঁকা স্থান পূরণ করলো, তো স্বাভাবিক এটা ইলেকট্রনের গতি। হোল যেটা আমি শুরুতে বলেছিলাম তোমাদের, হোল এইখানে ফাঁকা স্থান হয়ে গেছে, এবার সে ফাঁকা নেই, সেটা ইলেকট্রন দখল করে নিল। তাহলে ফাঁকা স্থান কোথায় হয়ে গেল, এইখানে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ফাঁকা স্থান হয়ে গেল এখানে, তার মানে এখানে হোল চলে এলো, তাহলে এটা হবে কি হোলের অভিমুখ। তাই তোমরা বইতে দেখবে যেটা নীল রঙের রয়েছে সেটা হোলের গতি বলা হয়েছে। কারণ আমি বলতে এটা চাইছি, আগে দুটোই ভরাট ছিল, একটা ফাঁকা হলো, ফাঁকা পূরণ করতে ইলেকট্রন অন্য জায়গা থেকে এলো, তাহলে সেটা ইলেকট্রনের গতি হয়ে গেল। এখানে হোল ছিল না, হোল এলো, এরকম ভাবতে হবে আর কি, মানে কনসেপশনটা এইভাবে, হোল এলো, সেই জন্য অভিমুখটা আলাদা। তার মানে ইলেকট্রনের গতি যদি আমি এরকম বলি, তাহলে হোলের গতি হবে এইটা, তাহলে হোলের গতির অভিমুখ এইটা, তাহলে সম্পূর্ণ বিপরীত। এটা হওয়া উচিত, ইলেকট্রনকে আমরা যেন নেগেটিভ ধরি আধান, হোলেরটা পজিটিভ ধরি, তাহলে স্বাভাবিকভাবে অভিমুখটা আলাদাই হবে। এরপর যেটা আমাদের আলোচনা করতে বলা রয়েছে, যে যেরকম ইলেকট্রন হচ্ছে আধানের বাহক, যেরকম হচ্ছে ঋণাত্মক আধানের বাহক, এরকম হোল হবে ধনাত্মক আধানের বাহক। পরীক্ষাতে হোলের সংজ্ঞা লাগতে পারে। তাহলে পরমাণু বন্ধন থেকে কোন ইলেকট্রন বিচ্ছিন্ন হলে, যে কারণেই হোক, ধরো তাপ শক্তি প্রদান করেছে, কোন শক্তি প্রদান করার জন্য, তাহলে বিচ্ছিন্ন হয়, একটা শূন্য স্থানে সৃষ্টি করছে, একটা ফাঁকা স্থানে কিংবা একটা ভ্যাকেন্ট পজিশন সৃষ্টি করছে, সেই ভ্যাকেন্ট পজিশনকেই আমরা বলি হোল বা গর্ত। ইলেকট্রনের আধান যেরকম -e লিখি, হোলের দৈর্ঘ্য +e। আর এটা কোনো বাস্তব কণিকা নয়, শুধুমাত্র তড়িৎ প্রবাহ পুরো ব্যাপারটা কমপ্লিট করতে আলোচনার দিক থেকে কিংবা বোঝার ক্ষেত্রে, অর্ধপরিবাহের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য হোলের ধারণা থাকা খুবই প্রয়োজনীয়। নেক্সট যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে কঠিন পদার্থের শক্তিপটি। তাহলে কঠিন পদার্থের শক্তিপটি, শক্তিপটিকে আমরা ইংলিশে বলি এনার্জি ব্যান্ড। এই যে এনার্জি ব্যান্ডের ব্যাপারে যদি বলা হয়, তোমরা কেমিস্ট্রিতে পাউলির অপবর্জন নীতি পড়েছো, তো এই শক্তিপটির ধারণাটা সেভাবেই আছে, ইন শর্ট বলা হয়, কারণ আমরা বিস্তারিত আলোচনায় গিয়ে আমাদের লাভও নেই, আমাদের সেটা লাগবেও না। আমাদের সিলেবাসে যেটুকু জানতে বলা হয়েছে যে এনার্জি একটা ডিসক্রিট ভ্যালু থাকে না, সেটা
টানা একটা কন্টিনিউয়াস স্পেস নিয়ে থাকে, অর্থাৎ একটা বেদ থাকে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি একটা পাল্লা থাকে, সেই জন্য কোটি ধারণাটা আবশ্যক। এটা আমাদের তোমরা কলেজে পড়ে আবার গেলে ফিজিক্স নিয়ে পড়লে জানতে পারবে, সলিড স্টেট ফিজিক্সে ব্যান্ড থিওরি অফ সলিড, এটা হচ্ছে কোটি তত্ত্ব। তো এখানে দুটো জিনিস আমাদের শিখতে হয়, সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে যোজ্যতা কোটি, যেটা আমরা আলোচনা করব, তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিমাণ কোটি। তাহলে দেখবে বইতে দুটোই রয়েছে, যোজ্যতা কোটি এবং পরিমাণ কোটি। এই যে দুটো রয়েছে, এই দুটো কোটি সম্বন্ধে জানবো আমরা। তো প্রথমে তোমাদের বলি, কেমিস্ট্রিতে রসায়নবিদ্যাতে আমরা পাউলির অপবর্জন নীতিতে দেখেছি যে এনার্জির যে লো স্টেট গুলো থাকবে সেগুলো আগে ফিল্ড আপ হবে, তারপর ধীরে ধীরে সেগুলো ফিল্ড আপ হবে, তারপরে স্তরগুলো পরপর ফিল্ড আপ হবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রনের দিক থেকে বলি, সেক্ষেত্রেও তাই, যে লো স্টেট গুলো আগে ফিল্ড আপ হবে। তাহলে যোজ্যতা এবং পরিমাণ কোটির ক্ষেত্রে ইলেকট্রনের যেগুলো লো স্টেট, সাপোজ ধরো আমি এইভাবে যদি এঁকে বলি আর এইভাবে যদি এঁকে বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই যে এইটাকে আমরা বলছি যোজ্যতা কোটি, আর একে বলছি আমরা পরিমাণ কোটি। তো স্বাভাবিকভাবে পরিমাণ কোটিতে যে ইলেকট্রন গুলো রয়েছে, কিংবা পরিমাণ কোটিতে যে শক্তি স্তর যেটা রয়েছে, একটা স্পেসিং তো থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, বেদ থাকছে, এখানে ইলেকট্রনের কিন্তু শক্তি যথেষ্ট বেশি যোজ্যতা কোটির তুলনায়। আর ইলেকট্রন যতক্ষণ এখানে না আসছে, অ্যাভেলেবল না হচ্ছে, ততক্ষণ কিন্তু পরিবহনের জন্য ইলেকট্রন অ্যাভেলেবিলিটি নেই। এই জন্য অন্তরকের ক্ষেত্রে কি হয়, পরিমাণ কোটিতে কোনো ইলেকট্রন নেই, সেই জন্য কিন্তু তারা তড়িৎ পরিবহন করতে পারে না। এইবার আমরা কি দেখি না, ধাতুর ক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা দেখবো, এই দুটো কোটি কিন্তু এর ঊর্ধ্ব অংশ এর নিম্ন অংশ দুটো কিন্তু সমাপতিত হয়ে যায়, অর্থাৎ সমাপতন তাদের ঘটে। যাক, সেটা পরে আলোচনা করবো একটু পরেই। তো পরিমাণ কোটি এবং যোজ্যতা কোটি সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে এটা হচ্ছে সেই লোয়ার এনার্জি স্টেটের মতো আর কি। তাহলে এখানে কি না, এইখানে ইলেকট্রনের সমাবেশ থাকছে নরমালি, কারণ এটা নিম্ন শক্তি স্তর, তো স্বাভাবিকভাবে তারা নরমালি এখানেই থাকবে। যখন আমরা কোনো এনার্জি প্রোভাইড করছি, এটা কিন্তু একটা পার্টিকুলার শক্তি স্তর নয়, একটা শক্তি মানে কি বলবো, এনার্জি একটা পাল্লা, ওই জন্য এরকম মোটা বেদ দেখানো হয়েছে। তো এখানে ইলেকট্রনগুলো রয়েছে, যখন শক্তি প্রদান করা হবে, তো এইখান থেকে ইলেকট্রনগুলো এই পরিবহন কোটির দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যোজ্যতা থেকে, এখানে যোজ্যতা কোটি থেকে ইলেকট্রনগুলো এখান থেকে পরিবহন কোটিতে চলে যাবে। তাহলে এই যে পরিবহন কোটিতে যে চলে গেল, তখন সে অ্যাভেলেবল হয়ে গেল কন্ডাকশনের জন্য কিংবা পরিবহনের জন্য। তো এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা হয়ে থাকে কার ক্ষেত্রে না, যে পদার্থই হোক, সে অর্ধপরিবাহী হোক, পরিবাহী হোক, যাই হোক, পরিবাহীর ক্ষেত্রে গ্যাপটা অবশ্য থাকে না। তো আমি যেহেতু কনসেপশনের জন্য বলছি, এই জন্য ইন জেনারেল কথাটা বলছি। তাহলে পরিবহন কোটিতেও তাই, এখান থেকে ইলেকট্রন গুলো শক্তি পেয়ে চলে গেল পরিবহন কোটিতে। এটাও কিন্তু একটা নির্দিষ্ট শক্তি স্তর না, একটা রেঞ্জ অফ এনার্জি লেভেল, ওই জন্য এটা একটা কোটি আকারে বোঝানো হয়। এটা কনসেপশনের জন্য, পদার্থের মধ্যে ভিতর দেখতে পাবে মাইক্রোস্কোপ নিয়ে, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এটা জাস্ট আইডিয়া বোঝার জন্য যে এনার্জি লেভেলের ডিফারেন্স। তো স্বাভাবিকভাবে এখানে শক্তি কম, এখানে শক্তি বেশি, কারণ ইলেকট্রন শক্তি পেয়ে এখানে আসবে। তো যখন এখানে এসে যাবে, তখন সে কিন্তু কন্ডাকশনের জন্য কিংবা পরিবহনের জন্য অ্যাভেলেবল হবে। এইখানে ইলেকট্রনগুলোকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো, আর এইখানে ইলেকট্রনগুলোকে আমরা পরিবহন ইলেকট্রন বলতে পারি। এই যে গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপ রয়েছে আর কি, কিংবা এই যে এনার্জি ডিফারেন্স রয়েছে, এটাকে আমরা ইজি বলি। আর এই যে অঞ্চল, যে গ্যাপটা, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের থাকে, এই গ্যাপটাকে আমরা বলি নিষিদ্ধ অঞ্চল, অর্থাৎ ফরবিডেন রিজিয়ন। এটাকে বলা হয় কি, নিষিদ্ধ অঞ্চল, ফরবিডেন রিজিয়ন। এই যে নিষিদ্ধ অঞ্চলের মধ্যে যে এনার্জি একটা ডিফারেন্স দেখছো উপর থেকে নিচের মধ্যে, এই যে গ্যাপটা, যাকে আমরা এনার্জি ব্যান্ড গ্যাপ বলি, এটাকে কি বলা হয় না, নিষিদ্ধ শক্তি কোটির যে ব্যবধান, তোমাদের বইতে দেখবে নাম দেওয়া রয়েছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। এই ইটিকেই বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যবধান। এই নিষিদ্ধ শক্তি ব্যবধান, এটাকে খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ
এর ভ্যালু থেকে ডিসাইড হবে সে অন্তরক না অর্ধপরিবাহী। যেরকম এই ইজি কিংবা নিষিদ্ধ শক্তি ব্যবধান যদি 3 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট শক্তি তোমরা জানো বেশি হয়, তখন সে পদার্থ কিন্তু অন্তরক হয়। কেন অন্তরক হয় না, এই ইজি ভ্যালুটা অত বেশি যে ক্যারিয়ার গুলো কিংবা এখানে বাহক গুলো ইলেকট্রন গুলো এখান থেকে এখানে কিন্তু পৌঁছতে পারে না। এবার না পৌঁছতে পারার জন্য কোনোভাবেই পরিবহন পাওয়া যায় না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না, এই যে ইজির মান 3 ইবি থেকে কিন্তু যথেষ্ট কম। এবার দেখবে তোমাদের বইতে বলা রয়েছে এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে ভ্যালুটা রয়েছে 0.67 1.11। যেরকম ইজি জার্মেনিয়ামের জন্য 0.67 ইলেকট্রন ভোল্ট, আর সেই ইজি সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে লক্ষ্য করে দেখো তার থেকে যথেষ্ট কম। কম থাকার জন্য সুবিধাটা কি হচ্ছে না, যখন আমরা শক্তি প্রদান করব তাহলে ইলেকট্রনগুলো এই গ্যাপটা কম থাকার জন্য ইলেকট্রনগুলো সহজে যোজ্যতা পটি থেকে বেরিয়ে পরিমাণ পটিতে পৌঁছাতে পারে। কিন্তু হ্যাঁ, 0 কেলভিনে পৌঁছাতে পারে না, সেই জন্য 0 কেলভিনে সব ইলেকট্রনের সমাবেশ এখানেই থাকে। সমাবেশ এখানে থাকার জন্য পরিবহন করতে পারে না, তাই 0 কেলভিনে আমরা অর্ধপরিবাহীকে ইনসুলেটর কিংবা অন্তরক বলে থাকি। তাহলে এই ভ্যালুটা কম রয়েছে, তো এই কম রেখে ভাবো 0.67 ইভি, অর্থাৎ যদি আমি 0.67 ভোল্ট আর এদিকে 1.1 ভোল্ট বিভব পার্থক্য যদি কোনো অর্ধপরিবাহী অর্থাৎ সিলিকনের অর্ধপরিবাহী দু প্রান্তে প্রয়োগ করি বিভব পার্থক্য, তখন সে তড়িৎ পরিবহন করবে। আবার একইভাবে জার্মেনিয়াম যদি না হয় অর্ধপরিবাহী হিসেবে, মাত্র 0.67 ভোল্ট বিভব পার্থক্য তার দু প্রান্তে প্রয়োগ করলে সে কিন্তু তড়িৎ পরিবহন করবে। আবার ব্যাপারটা ওরকমই দাঁড়াবে, এই যোজ্যতা পটি থেকে যদি একটা ইলেকট্রন এখান থেকে চলে যায় তো স্বাভাবিক এখানে একটা ফাঁকা তৈরি হবে, তখন এখানে হোলের সৃষ্টি হবে। তাহলে বুঝতেই পারছো ইলেকট্রনের ঘাটতি, তার মানে হোলের উৎপত্তি। তো এইভাবে আমরা ব্যাপারটাকে বুঝে থাকি। কিন্তু পরীক্ষাতে যেহেতু প্রশ্ন রয়েছে অন্তরক, অর্ধপরিবাহী এবং পরিবাহী এদের মধ্যে পটিতত্ত্বের সাহায্যে পার্থক্য বোঝাতে, তো তখন তোমরা বইতেও রয়েছে পেজ নাম্বার 915 এবং 916 তে। তো মাথায় যেটা রাখতে হবে তোমাদের, যদি এটা যোজ্যতা পটি হয়ে থাকে আর এটা যদি আমাদের পরিবহন পটি আমি ধরে থাকি, তাহলে এই গ্যাপটা বেশি দেখাতে হবে। তার জন্য না, অন্তরকের জন্য, কারণ এখানে ইজির ভ্যালু 3 ইলেকট্রন ভোল্টের বেশি। তাহলে এইটাকে আমরা বলছি কি যোজ্যতা পটি, আর একে বলছি পরিবহন পটি। একইভাবে যখন আমরা অর্ধপরিবাহীর জন্য দেখব, তখন দেখো এই গ্যাপটা সেই তুলনায় কিন্তু কম। গ্যাপটা কম থাকছে, দেখতেই পাচ্ছ ভ্যালু তোমরা। কম থাকার জন্য এটা হচ্ছে অর্ধপরিবাহী, আরো একটু কম আনতে পারো। আর এটা হচ্ছে যেরকম আগেরটা ছিল, তাহলে যোজ্যতা পটি, আর এটা হচ্ছে পরিবহন পটি। একইভাবে যখন পরিবাহীর ক্ষেত্রে আসবে, তখন কিন্তু যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে কি না, তখন কিন্তু কোন রকম নিষিদ্ধ অঞ্চল আমরা দেখতে পাবো না। যেটা তোমরা দেখবে পেজ নাম্বার 915 তে 1.7 এ যেটা রয়েছে আর কি, সেখানে তোমরা যেটা দেখতে পাবে একটা সমাপতিত অঞ্চল রয়েছে, একটা সমাপতন ঘটেছে যোজ্যতা পটি এবং কার মধ্যে না, এটা যোজ্যতা পটি আর উপরে এইটা পরিবহন পটি। তাহলে পরিবহন পটি এবং যোজ্যতা পটির মধ্যে কোনো শক্তি ব্যবধান নেই, অর্থাৎ প্র্যাকটিক্যালি ইজি ইকুয়ালস টু 0 হচ্ছে। এটা যেরকম আমরা ইজি ইকুয়ালস টু দেখেছিলাম 0.7 ইভি কিংবা 1.1 ইভি কিংবা আরেকটু বেশিও থাকতে পারে, এরকম ভ্যালু দেখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি নেই। তার মানে কি, যোজ্যতা পটির ঊর্ধ্বাংশ এবং পরিবহন পটির নিম্নাংশ দুটোর মধ্যে কি ঘটেছে, সমাপতন ঘটেছে, তাই তো? এই জন্য তোমরা বইতে দেখবে লেখা রয়েছে সমাপতিত অঞ্চল। এই যে অঞ্চলটাকে দেখো লেখা রয়েছে
সমাপতিত অঞ্চল এটা রয়েছে। তার মানে কি এখানে সমাপতন ঘটছে, ওর জন্য কোনো গ্যাপ নেই। এই জন্য এদের ক্ষেত্রে পরিবহন ইলেকট্রনের পরিমাণ অত বেশি। তোমরা দেখেওছিল ভ্যালু 10 টু দি পাওয়ার, ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম 10 টু দি পাওয়ার 26 ঘনমিটার, মানে প্রতি ঘনমিটার অতগুলো ইলেকট্রন থাকতে পারে, মানে অ্যাভেলেবিলিটি অত বেশি, মানে এখানে কোনো বাধা নেই, সহজেই ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারে। এই জন্য এরা পরিবাহী। তোমরা এই তিনটে ডায়াগ্রাম তোমাদের বইতে 915 পেজে 1.7 এ রয়েছে, এটা ভালো করে লিখতে হবে। পরে যোজ্যতা কোটি যেরকম এখান থেকে এই অবধি, পরিমাণ কোটিও এখান থেকে এই অবধি পুরোটাই থাকছে। তিনটে ডায়াগ্রাম ড্র করে প্রত্যেকের ব্যাপারে লিখতে হবে। পরীক্ষাতে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, কিন্তু বড় প্রশ্ন হিসাবে নয়, ছোট প্রশ্ন হিসাবে। তোমাদের বইতে দেখবে হোলের উৎপত্তি নিয়ে বলা রয়েছে, সেটা আমি একটু আগে অবশ্য বুঝিয়েছি, তবুও একবার যেহেতু রয়েছে বইতে আলাদা করে সেটা একটু বলে দিই। তো তোমরা লক্ষ্য করে দেখেছো, আমরা এইটা যোজ্যতা কোটি আর এইটা পরিমাণ কোটি, তো মাঝে স্বাভাবিকভাবে একটা ব্যান্ড গ্যাপ থাকছে, যেটাকে আমরা এই নিষিদ্ধ শক্তি ব্যবধান যেটাকে আমরা বলেছিলাম, কিংবা এই নিষিদ্ধ অঞ্চলে যে শক্তি ব্যবধান যেটাকে তোমাদের বইতে নামও দিয়েছে, তোমরা দেখতে পারো 915 পেজে রয়েছে, সেটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। তো এই ইজিটাই হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। এই ভ্যালুটাই নির্ধারণ করছে সেই অন্তরক নাকি কোন অর্ধপরিবাহী। তো এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। তো এই যে নিষিদ্ধ শক্তি ব্যবধান, সেখান থেকেই আমরা বলতে পারবো যে ভ্যালুটা কেমন রয়েছে। সাপোজ এইখানে ইলেকট্রন ভর্তি, অর্থাৎ ইলেকট্রনের সমাবেশ এখানে, কোনোভাবে শক্তিতে এখান থেকে ইলেকট্রন পরিমাণ করতে চলে গেল, তাহলে এই ইলেকট্রন এখন, এই যে ইলেকট্রনটা এখানে পৌঁছে গেল, এই এখন হয়ে গেল পরিবহন ইলেকট্রন। তাহলে এখানে ফাঁকা সৃষ্টি হলো, এই ফাঁকাটা হয়ে গেল এখন হোল, অর্থাৎ E+। তাহলে এইভাবেই হোলের উৎপত্তি কিন্তু হয়, যতগুলো হবে যতগুলো ইলেকট্রন এখানে পৌঁছালো ততগুলো হোল এখানে সৃষ্টি হবে, কারণ ইলেকট্রনের ঘাটতি হচ্ছে হোলের উৎপত্তি। এই জিনিসটাই তোমরা দেখবে 916 পেজে ডান দিকে তোমাদের এখানে বলাই রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ইলেকট্রনের ঘনত্ব কিংবা সংখ্যা এবং হোলের ঘনত্ব কিংবা সংখ্যা সমান, বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য। কারণ যত অবিশুদ্ধ হলে সমান তো হবে না স্বাভাবিকভাবে। তো এখানে আমরা ইলেকট্রন যতগুলো এখানে পৌঁছালো ততগুলোই কিন্তু ইলেকট্রনের ঘাটতি এখানে থাকবে, তবে তত সংখ্যক ইলেকট্রন এখানে নেই, কারণ তত সংখ্যক হোল এখানে আছে। আর উপরে যদি বলা হয় ততগুলো ইলেকট্রন এখানে পৌঁছালো। তো এটা মাথায় রাখতে হবে, যোজ্যতা কোটিতে হোলের সংখ্যা যত, পরিমাণ কোটিতে ইলেকট্রনের সংখ্যা তত, এই স্থানান্তরিত হওয়ার পরে। লাগবে আমাদের পরীক্ষাতে পরিবাহী এবং অন্তরকের সঙ্গে অর্ধপরিবাহীর তুলনা। 5টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে তোমরা জানো সহজ পয়েন্টগুলো আমি একটা বলেও দিচ্ছি। ফার্স্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তো আমরা ভালো করেই জানি রেজিস্টিভিটি কিংবা আপেক্ষিক রোধ, যেটা পরিবাহীর ক্ষেত্রে কি হবে না, ভ্যালুটা কম হয়, তাই তড়িৎ পরিবাহিতার মানটা বেশি হয়, বা সিগমার মানটা বেশি হয়। তাহলে এখানে আমরা কি বলবো, পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা খুব বেশি। ধাতুর উদাহরণগুলো দিতে পারো, কোন তড়িৎ বিশেষ পদার্থের উদাহরণ দিতে পারো। অন্তরকে কি হবে, সে তড়িৎ পরিমাণ করতেই পারে না। অর্ধপরিবাহীতে করতে পারে, কতটা না তড়িৎ পরিবাহী এবং অন্তরকে মাঝামাঝি, সিলিকন জার্মেনিয়ামের উদাহরণ দিতে পারো। পয়েন্ট নাম্বার 2, আধান বাহককে অবশ্যই পরিবাহীর ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রনের কথাই আমরা বলবো, আর তড়িৎ বিশেষ পদার্থের ক্ষেত্রে আমরা আয়নের কথা বলবো, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। অন্তরকের ক্ষেত্রে যেহেতু তড়িৎ পরিমাণ করে না, তাহলে বাহকের প্রশ্ন উঠছে না। অর্ধপরিবাহীতে কি হবে, ইলেকট্রন তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের ঘাটতি যেখানে যেখানে পজিটিভ, অর্থাৎ সেটা হচ্ছে হোল। তাহলে ইলেকট্রন হোল দুটোই হচ্ছে বাহক। পয়েন্ট নাম্বার 3, প্রবাহ মাত্রা। আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা কয়েক অ্যাম্পিয়ার হতে পারে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেটা কয়েক মিলি অ্যাম্পিয়ার, কিন্তু অন্তরকের ক্ষেত্রে প্রবাহ মাত্রাই নেই, কারণ প্রবাহ হয় না। পয়েন্ট নাম্বার 4, উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর উষ্ণতা কি হবে না, উষ্ণতা বাড়ানো হয়েছে, তাহলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, রোধ হ্রাস পায়। অন্তরকের উষ্ণতা যাই থাকুক, রোধ তার সবসময় অসীম, কারণ তড়িৎ পরিমাণ হতে দেয় না তার ভেতরে। অর্ধপরিবাহীতে কি না, আমরা জানি উষ্ণতা যতই বৃদ্ধি করব তখন কিন্তু ক্যারিয়ারগুলো যোজ্যতা কোটি থেকে তখন সহজে পরিবহন কোটিতে যেতে পারবে।
স্বাভাবিকভাবে রোধ হ্রাস পাবে। পয়েন্ট নাম্বার 5, যোজিত কোটি এবং পরিবার কোটির মধ্যে কোনো গ্যাপ নেই। পরিবারের ক্ষেত্রে সমাপতিত অঞ্চল রয়েছে মাঝে, সমাপতন ঘটেছে দুটোর মধ্যে, এর নিম্ন অংশ এবং এর ঊর্ধ্ব অংশের মধ্যে। অর্ধ পরিবারের ক্ষেত্রে গ্যাপটা কম, তাই সহজে একটু এনার্জি সাপ্লাই দিলেই গ্যাসগুলো যেতে পারছে। আর অন্তরকের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি, 3 ইলেকট্রন ভোল্টের বেশি, তাই কখনোই এখান থেকে ইলেকট্রনগুলো এখানে পৌঁছতে পারে না, তাই তো? তো এই পয়েন্টগুলো দেখো এখানে রয়েছে, তার মানে এখানে শক্তি ব্যবধান বেশি, এখানে শক্তি ব্যবধান কম, আর এখানে শক্তি ব্যবধান নেই, সমাপতিত অঞ্চল রয়েছে। তো এই পার্থক্য 5টা পয়েন্টই পড়বে এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী, যেটা প্র্যাকটিক্যালি বেশি ইম্পর্টেন্ট ব্যবহারিক দিক থেকে বলতে গেলে, তার আলোচনা শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই যে প্রস্তুতি নাও। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, বাই।